আপনার কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন আপনি মনে করেছেন এই পৃথিবীটা আপনার জন্য নয়, মনে হয়েছে জীবনের প্রতিটি ধাপ যেন কাঁটায় ভরা? আমাদের আজকের গল্প এক মধ্যবিত্ত মেয়ের, যে জীবনের প্রতিটি ধাক্কায় নিজের স্বপ্ন ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু সমাজের দৃষ্টিতে, মানুষের অপবাদে আর কঠিন বাস্তবতায় বারবার হারিয়ে গেছে সে। আজকের মুভিটি হিয়া নামের একজন মধ্যবিত্ত মেয়ের জীবনের করুণ পরিণতি নিয়ে। আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়ে থাকেন অথবা মধ্যবিত্ত লাইফটিকে দেখে থাকেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু ফিল করতে পারবেন। আর যদি আপনি বড়লোক পরিবারের হয়ে থাকেন তাহলে ভিডিওটি ইগনোর করতে পারেন, কারণ হয়তো আপনি আমাদের মতো কারো এই বিষয়গুলোকে ফিল করতে পারবেন না। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা কোরিয়ার একটি অনেক বড় শহরের একটি ছোট্ট বস্তিকে দেখতে পাই। এই বস্তির একটি ছোট্ট ঘরে বসবাস করে আমাদের এই মুভির মূল চরিত্রে হিয়া এবং তার মা। হিয়ার বাবা অনেক আগে মারা গিয়েছে, তাই সংসার চালানোর জন্য হিয়ার মা একটি ম্যাসেজ পার্লার খোলে। এর ফলে আশেপাশের লোকজন তাদেরকে অনেকেই ছোট চোখে দেখে থাকে। প্রতিদিনের মতোই আজও হিয়া ঘুম থেকে উঠেছে। সে তার মাকে ডাকতে থাকে, কারণ তার শরীরটা খুবই খারাপ লাগছিল। কিন্তু তার মা ফোনে অন্য ক্লায়েন্টের সাথে কথা বলছিল। হিয়ার করা মা ফোন রেখেই হিয়াকে অনেক ঝাড়ি দেয়। এত মামা করছো কেন? হিয়া তাকে কিছু বলে না। সে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। যাওয়ার আগে তার মাকে বলতে থাকে, মা, আমার ইউনিফর্মটা পুরনো হয়ে গিয়েছে, আমাকে কি আর একটা নতুন ইউনিফর্ম কিনে দিবে? এটা শুনে হিয়ার মা অনেক রেগে যায় এবং তাকে বলতে থাকে, মাত্র 1 বছর হলো না তোমাকে ইউনিফর্ম কিনে দিয়েছি, আমার পক্ষে সম্ভব না যে প্রতি বছর তোমাকে নতুন নতুন জামা কিনে দেওয়া। এটা বলে হিয়ার মা হিয়ার দিকে বোতল ছুড়ে মারে। বোতলটি গিয়ে পড়ে সিনচির সামনে। সিনচি হচ্ছে হিয়ার প্রতিবেশী এবং ক্লাসমেট। সিনচি বোতলটি তুলতে গেলে হিয়া বলে, এই নোংরা বোতলটি হাত দিবে না তুমি। হিয়ার কথায় সিনচি লজ্জা পায়। তারপর বোতলটিকে তুলে রেখে সিনচি স্কুলে চলে যায়। সিনচি বুঝতে পারে যে হিয়া বাসা থেকে আজকে কিছু খেয়ে বের হয়নি, তাই সিনচি তাকে একটি দুধের বোতল অফার করে, কিন্তু হিয়া এটা নিতে রাজি হয় না। তখন সিনচি বোতলটি হিয়ার সাইকেলে রেখে দেয়। এরপর তারা স্কুলে যেতে থাকে। স্কুলে ঢোকার সময় হিয়ার নিজের কাছে অনেক লজ্জা লাগে, কারণ আজকে তাদের নতুন বছরের প্রথম দিন ছিল। সবাই নতুন স্কুল ড্রেস পরে এসেছে আর হিয়া ছিল সেই পুরনো ড্রেসে। স্কুলে স্বামী নামক আরেকটি মেয়ে ছিল। স্বামী সিনচিকে খুব পছন্দ করত, কিন্তু সিনচি এই বিষয়ে কিছুই জানতো না। স্বামী দূর থেকে সিনচিকে ফলো করত। সে দেখে সিনচি হিয়ার সাথে গল্প করতে ব্যস্ত। এই কারণে স্বামী হিয়াকে মোটেও সহ্য করতে পারত না এবং তাকে প্রচন্ড হিংসা করত। ওইদিকে স্কুল শেষে হিয়া ডাক্তারের কাছে যায়, কারণ কয়েকদিন ধরেই তার শরীর খুব খারাপ যাচ্ছিল। চেকআপের পর ডাক্তার তাকে জানায় যে তার ভ্যাজানাল একটি ইনফেকশন হয়েছে। এটি মেয়েদের একটি গোপন রোগ, যা সাধারণত শারীরিক সম্পর্কের কারণে হয়ে থাকে। এটা শুনে হিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলতে থাকে, ডাক্তার, আমি এমন কিছু করিনি যার কারণে আমার এই রোগ হওয়ার কথা। ডাক্তার তাকে বলে, দেখো হিয়া, এটি খুব রিয়ার একটি রোগ। এটি সাধারণত 1000-এ একজনের হয় না। তুমি আজ বাসায় যাও আর আগামী দিন তোমার প্যারেন্টসকে নিয়ে আসবে, কারণ এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। হিয়া খুব কাঁদতে থাকে। সে বুঝতে পারে না যে কি করবে। একে তো তার এই রোগ কিভাবে হলো সে নিজেও জানে না, তার উপর এই রোগের চিকিৎসার খরচ ম্যানেজ করা তার মায়ের জন্য প্রায় অসম্ভব। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে হিয়া পাগলের মতো দৌড়াতে থাকে। সে একটি লিফটে ওঠে। লিফটের মধ্যে সিনচিও ছিল। সিনচি কি করবে সেটা বুঝতে পারে না। আর তখনই লিফট চলে আসে 6 তলায়। সিনচি নেমে যায় আর পিছু পিছু হিয়াও। তখন হিয়া নিজেকে জিজ্ঞেস করে, এটা কয় তলা? সিনচি তখন বলে, এটা 6 তলা। লিফটের মধ্যে ঢুকে সিনচি কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। সে হাসপাতালে এসেছিল মূলত তার বোনের জন্য। সিনচি তার ছোট বোনকে প্রচন্ড ভালোবাসে। হাসপাতালে কাজ শেষে সিনচি তার বোনকে নিয়ে বাড়ি ফিরে যায়। অন্যদিকে হিয়াকে দেখানো হয় যে সে অনেক টেনশন করতে থাকে। নিজের মনকে অনেক বুঝিয়ে সে তার মায়ের কাছে যায় এবং বলে, মা, আমার কিছু টাকা দরকার। আমার শরীরটা কয়েকদিন ধরেই খুব খারাপ যাচ্ছে, এতে ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা হলে ভালো হতো। তখন তার মা বলে, তুমি আর আমাকে কত জ্বালাবে? এমনিতেই বাসায় চালটাও নেই যে তোমাকে রান্না করে খাওয়াবো, আর এর মধ্যে তুমি একবার স্কুল ড্রেস, একবার ডাক্তার, আর কত বাহানা করে আমার কাছে টাকা নিবে? হিয়া কোনো উত্তর দেয় না। সে চুপচাপ নিজের রুমে চলে যায়। অন্যদিকে সিনচি একটি ফুলের তোড়া নিয়ে বাড়ি ফিরছিল। সে হিয়ার জানালায় এসে দেখে হিয়া চুপচাপ বসে আছে। সিনচি তাকে দেখে বলে, তুমি আজকে হাসপাতালে অদ্ভুত আচরণ করলে কেন? তখন হিয়া কথাটা এড়িয়ে যায় এবং বলে, তোমার হাতের ফুলগুলো অনেক সুন্দর। সিনচি তখন বলে, আমি তোমার জন্যই ফুলগুলো এনেছি। এরপর সিনচি হিয়াকে ফুলগুলো দেয় এবং চলে যায়। হিয়া ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে, আহ, যদি আমার জীবনগুলো এই ফুলের মতোই সুন্দর হতো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় সিনচি লুকিয়ে লুকিয়ে হিয়াকে ফলো করছে। সিনচি প্রতিদিনই এমন করে, আর এই কাজটি সে বেশ উপভোগ করে। ওই দিন স্কুল ছুটির পর স্বামী সিনচিকে একটি পার্টিতে যাওয়ার অনুরোধ করেছিল।
ছিল। প্রথমে সিনচি যেতে রাজি হয় না, কিন্তু স্বামী নাছরমন্দার মতো অনুরোধ করতেই থাকে। শেষমেশ সিনচি যেতে রাজি হয়। পরের দৃশ্যে দেখা যায় সিনচি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে বাসা থেকে বের হয় এবং হিয়ার জানালায় আসে। তারা দুজন কথা বলতে থাকে। তখন হঠাৎ হিয়ার মাথা ঘুরে যায় এবং সে নিচে পড়ে যায়। সিনচি তৎক্ষণাৎ হিয়াকে কোলে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে হিয়ার কল্পনায় তার ছোটবেলার স্মৃতিগুলো ভেসে ওঠে। তার মনে পড়ে তার বাবা মা মিলে তারা কত সুন্দর ছিল, তার বাবা মা তাকে কত ভালোবাসতো। হাসপাতালে হিয়ার জ্ঞান ফিরে আসে। সে দেখে যে সিনচি তার পাশে বসে ঝিমাচ্ছে। সিনচি উঠে আসে এবং হিয়াকে বলতে থাকে, ডাক্তার বলেছে তোমার তেমন কিছুই হয়নি, তুমি জাস্ট মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। তবে সিনচি জানতো যে হিয়ার আসল সমস্যাটা কি, কিন্তু হিয়াকে সেটা বুঝতে দেয়নি। এরপর হিয়া সিনচিকে জিজ্ঞেস করে হাসপাতালের বিল কত হয়েছে। সিনচি বলে তোমাকে চিন্তা করতে হবে না। এরপর সে হিয়ার আরো যত্ন নিতে থাকে। অন্যদিকে স্বামী সিনচির জন্য পার্টিতে অপেক্ষা করেছিল। সিনচি স্বামীকে ফোন করে জানায় যে সে পার্টিতে যেতে পারবে না, কারণ হিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে স্বামী রেগে যায় এবং ভাবে হিয়া ইচ্ছে করে সিনচিকে পার্টিতে আসতে দেয়নি। অন্যদিকে হিয়া হাসপাতালে বেডে বসে নিজের অবস্থার জন্য নিজেকেই দোষ দিতে থাকে। পরের দিন সিনচি স্কুলে ছুটির পর তার বাবার পকেট থেকে চুরি করা টাকা হিয়ার হাতে দেয়। হিয়া জিজ্ঞেস করে এটা কিসের টাকা আর তুমি কোথায় পেয়েছো। সিনচি সত্য কথা বলে দেয়, এটা আমি তোমার জন্য এনেছি, বাবার কাছ থেকে চুরি করেছি। তখন হিয়া রাগে টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয়। এই টাকার আমার কোনো দরকার নেই বলতে থাকে। হয়তো অর্থনৈতিকভাবে আমরা গরিব, কিন্তু আমরা ভিখারি নয়, এটাই সত্য কথা। মধ্যবিত্তদের আত্মসম্মানই আমাদের সবচেয়ে বড় গর্ব। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে যায়। হিয়ার শরীর ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। তাই সে অনেক সস্তার একটি হাসপাতাল খুঁজে বের করে, যেখানে মেয়েদের গোপন রোগের কম খরচে চিকিৎসা করা হতো। ভয়ে ভয়ে হিয়া হাসপাতালে ঢুকে। সে দেখে হাসপাতালটি খুবই নোংরা এবং অগোছালো। ডাক্তারের চেম্বারে ঢুকে হিয়া দেখে সেখানে কোনো মহিলা ডাক্তার নেই, বরং একমাত্র ডাক্তারটি মদ্যপ অবস্থায় ছিল এবং তার দৃষ্টিও ভালো ছিল না। ভয়ে হিয়া সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এ সময় স্বামী সেই পথ দিয়ে যাচ্ছিল। হিয়াকে দেখে হিয়ার ছবি তোলে। হিয়া তাকে দেখে ঘাবড়ে যায়। স্বামী তখন বলে, আচ্ছা মেয়েদের গোপন রোগের ব্যাপার। পরের দিন দেখা যায় হিয়ার এই গোপন রোগের কথা স্কুলে ছড়িয়ে পড়েছে। কেউ চিরকুটিতে লেখে, কেউ মোবাইলে মেসেজ, আর পুরো বিষয়টি স্কুলে হট টপিক হয়ে যায়। স্কুলে এলেই সবাই হিয়াকে হেনস্থা করার চেষ্টা করে। কেউ গালি দেয়, কেউ তার জামায় রং মাখিয়ে দেয়, এমনকি অনেকে বলে হিয়া রাস্তার মেয়ে। টিফিনে তার টেবিলে কেউ নোংরা খাবার ফেলে যায়। একজন মানুষকে যেভাবে সম্ভব অপমান করা যায় তার সবই হিয়ার সঙ্গ করে। হিয়া কাঁদতে কাঁদতে একটি নদীর পাশে এসে বসে। তার কাছে তার রোগের যন্ত্রণা থেকেও এই অপমানগুলো বেশি কষ্টদায়ক ছিল। অন্যদিকে হিয়ার শরীর খুব খারাপ, তার চিকিৎসার টাকা নেই, আর বন্ধুদের এই ব্যবহার সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়ে। পরের দিন হিয়ার ব্যাগটি একটি ডোবায় পড়ে যায়। হিয়া যখন সেটা তুলতে যায় তখন প্রায় ডুবে যাচ্ছিল, কারণ সে সাঁতার জানতো না। ঠিক তখন ওই সিনচি এসে তাকে বাঁচায়। সিনচি তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলে? আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। হিয়া বলে, আরে ধুর, আমার ব্যাগটা পানিতে পড়ে গিয়েছিল, তাই তুলতে নেমেছিলাম। সে চলে যেতে চায়। যাওয়ার আগে সিনচিকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমাকে ভুলে যাও, কারণ আমি কোনো ভালো মেয়ে নয়, আমি খুব খারাপ একটা রোগে আক্রান্ত। সিনচি তখন বলে, এসব কেন আমাকে বলছো? আমি শুধু তোমাকে বাঁচাতে এসেছি। প্রথমে আমাকে 10-12টা থ্যাংক ইউ দাও, কারণ আমি তোমাকে বাঁচিয়েছি। এরপর সিনচি হিয়াকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়। তার মন ভালো করার জন্য বোঝাতে থাকে, দেখো হিয়া, আমাদের জীবনের সমস্যার কোনো অভাব নেই। অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব ধরনের সমস্যা আছে আমাদের জীবনে, কিন্তু আত্মহত্যা কখনো কোনো সমাধানের পথ হতে পারে না। রাতের পরে যেমন দিন আসে, তেমনি খারাপ সময়ের পর ভালো সময় আসবেই। তুমি সাহসী হও। ভয় পেলে সেই ভয় তোমাকে আরো দমন করার চেষ্টা করবে। তুমি ঘুরে দাঁড়াও, প্রতিবাদ করতে শিখো, তখন দেখবে তোমাকে ভয়ই ভয় পাবে। পরের দিন হিয়া ক্লাসরুমে বসেছিল। তখন একটি মেয়ে এসে তার মাথায় চুইংগাম লাগিয়ে দেয়, কিন্তু এবার হিয়া আর চুপ করে থাকে না। সে নিজের মাথা থেকে চুইংগাম তুলে ওই মেয়ের মাথায় আবার লাগিয়ে দেয়। এখন হিয়া শিখে গিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয়। যেই তাকে অপমান করার চেষ্টা করে সেই তার যোগ্য জবাব দেয়। যখন একা পেরে ওঠে না, তখন সিনচিও এসে তার পাশে দাঁড়ায়। অনেকদিন পর কিয়া বাসায় ফিরে আসে। আশেপাশে ফিরে আলমারির মধ্যে কিছু খুঁজতে থাকে, আর আমরা দেখতে পাই একটি টাকার খাম বের করে। এই টাকাগুলো সে জমিয়েছে তার নিজের চিকিৎসা করার জন্য। আমরা যারা মধ্যবিত্ত জানি যে আসলে আমরা আমাদের নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য এভাবে কত কষ্ট করে টাকা জমাই। যাই হোক, হিয়ার মা তখন সেখানে চলে আসে। মা ভাবে হিয়া হয়তো তারই টাকা চুরি করছে, কারণ হিয়ার মা আলাদাভাবে টাকা জমা রাখছিল যাতে সে হিয়ার স্কুলের বেতন দিতে পারে এবং হিয়ার জন্য নতুন একটি স্কুল ড্রেস কিনে দিতে পারে। আমাদের অনেকেরই বাবা মা এভাবেই আমাদের জন্য টাকা জমায়। তারা নিজেদের সুখগুলো পূরণ না করে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য তাদের ঘাম ঝরানো টাকা এভাবেই জমাতে থাকে। আপনাদের বাবা মা এমন করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। হিয়া তার মাকে বলে, মা, আমি এই টাকাগুলো অনেক দিন ধরে জমিয়েছি। আমি পাবলিক টয়লেটে
কাজ করেছি, শপিং মলেও কাজ করেছি। আমার ভ্যাজাইনাল ইনফেকশন হয়েছে, খুব খারাপ অবস্থায় আছি, তাই আমি চিকিৎসার জন্য টাকাগুলো জমিয়েছি। কিন্তু হিয়ার মা তাকে ভুল বোঝে। তিনি বলতে থাকেন, তুই কার সাথে কি করেছিস? হিয়া তার মাকে বলে, মা বিশ্বাস করো, আমি কারোর সাথে কিছু করিনি, তোমার যাতে কষ্ট না হয় তাই আমি এই টাকাগুলো জমিয়েছি। এরপর হিয়ার মা তার নিজের ভুল বুঝতে পারেন এবং নিজেই নিজেকে থাপ্পড় দিতে থাকেন। তারপর তিনি হিয়ার হাত ধরে বাইরে নিয়ে আসেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন পর হিয়া তার মায়ের কোমল হাতের স্পর্শ অনুভব করে। সে বুঝতে পারে তার মা শুধু তার উপর রাগ করেন না, বরং তার জন্য অনেক কষ্টও করেন। এটাই হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাবা মা। তাদের মুখে হয়তো সবসময় হাসি থাকে না, কিন্তু তারা সবসময় আমাদের জন্য পরিশ্রম করে যান। অনেক সন্তানই হয়তো এই বিষয়টা বুঝতে পারে না। যাই হোক, ধীরে ধীরে হিয়া সুস্থ হতে থাকে, এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন হিয়া সাইকেল চালিয়ে ফিরছিল, পথে সে দেখে স্বামী নামক সেই মেয়েটিকে কিছু ছেলে মেয়ে মারধর করছে। হিয়া দেখে ফেলে। স্বামী তার কাছে এসে বলে, তুমি এই কথা কাউকে বলবে না, বললে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু হিয়া তো ছিল অন্যরকম মেয়ে। সে স্বামীকে বলে, পারলে আমাকে মেরে দেখাও। এ বলে হিয়া ওখান থেকে চলে যায়। কিন্তু হিয়া কাউকেই কিছু বলে না, কারণ সে স্বামীর মতো নয়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি সিনচির বোনের ফোনে হিয়ার নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, তুমি আমার সাথে একটু প্লিজ স্কুলে দেখা করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে হিয়া মেসেজটা করেনি, বরং স্বামী হিয়ার ফোন নাম্বার হ্যাক করে সিনচির বোনকে এই মেসেজ পাঠিয়েছিল। পরের দিন দেখা যায় সিনচির বোন সেই স্কুল কম্পাউন্ডে গিয়েছে। সেখানে কিছু ছেলে তার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। তারা সিনচির বোনকে দেখে তাকে তাড়া করে। সিনচির বোন পালাতে পালাতে ছাদে উঠে যায়, কিন্তু ছাদের রিলিং ভেঙে সেখান থেকে পড়ে যায়। সিনচির বোন সেখানেই মারা যায়। পরের দিন পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তারা হিয়ার নাম্বার থেকে আসা মেসেজ নিয়ে অনেক কথা বলতে থাকে। তারা সন্দেহ করেছিল হিয়া হয়তো সিনচির বোনকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। অন্যদিকে সিনচির পরিবার তাদের একমাত্র মেয়েকে হারিয়ে প্রচন্ড ভেঙে পড়েছে। সিনচিও অনেক ভেঙে পড়ে। সে তো তার বোনকে প্রচন্ড ভালোবাসতো। হিয়া অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি কিছুই করিনি, আমি এ বিষয়ে কিছু জানিও না। কিন্তু সিনচি আর কোনো কথাই শুনে না, কারণ সে তো আর জানে না যে এই মেসেজটি আসলে স্বামী তার নাম্বার হ্যাক করে পাঠিয়েছিল। হতভাগা হিয়ার ভাগ্যটাই খারাপ। তার জীবন থেকে আবারও সুখ হারিয়ে যায়। এবার হিয়াকে স্কুলের সবাই খুনি বলতে শুরু করে। তারা দেওয়ালে দেওয়ালে লেখে রাখে হিয়া একজন খুনি। এই মিথ্যা অপবাদ থেকে মুক্তির জন্য হিয়া অনেক চেষ্টা করে। বৃষ্টির মধ্যে সে দেওয়ালের লেখাগুলো মুছে ফেলার চেষ্টা করে। এমন অত্যাচার সে আগেও সহ্য করেছিল, কিন্তু তখন তার পাশে সিনচি ছিল। কিন্তু এবার সেও নেই, একদম একা। হিয়া ভাবতে থাকে তার এই কলঙ্কের অপবাদ মুছতে হলে তার একমাত্র পথ নিজের জীবন দিয়ে বোঝানো। তাই হিয়া চলে যায় সমুদ্রের পাড়ে। এই কথা স্কুল জুড়ে ছড়িয়ে পড়ে। স্কুলের সবাই সমুদ্রের পাড়ে চলে যায়, কিন্তু সিনচি সেখানে যায় না। সে স্কুলেই বসে থাকে। সমুদ্রের পাড়ে অন্য ছাত্রছাত্রীরা হিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, হিয়া তুই একটা খুনি। এদিকে সিনচি নিজেকে আর আটকে রাখতে পারে না। সে দ্রুত দৌড়ে সমুদ্রের পাড়ে চলে যায়। সিনচি সবাইকে বলতে থাকে হিয়া খুনি নয়। তখন অন্যান্য ছাত্রছাত্রীরা সিনচিকে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? ও তোমার বোনকে খুন করেছে। তখনই হিয়া ঘুরে দাঁড়ায় এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু তোমরা আমার অনেক ক্ষতি করেছো। তোমরা আমাকে গালি দিয়েছো, আমাকে মেরেছো, আমার খাবারের মধ্যে ময়লা দিয়েছো। আমি গরিব পরিবারের মেয়ে, আমার মাত্র একটি স্কুল ড্রেস ছিল, সেটাও তোমরা নষ্ট করে দিয়েছো। আর এটাও শেষ নয়, তোমরা আমাকে খুনি বানিয়ে দিলে। তোমরা হয়তো একদিন তোমাদের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আমি আর বেঁচে থাকবো না। তাই তোমাদের ভুল ভাঙানোর জন্য আজ আমি আমার জীবন দিয়ে যাচ্ছি। এই বলে হিয়া দৌড়াতে শুরু করে সমুদ্রের দিকে। সে দৌড়াতে দৌড়াতে পানিতে ঝাঁপ দেয় এবং সেই পানির অতল গহ্বরে হারিয়ে যায়। সিনচি তার পিছে পিছে ঝাঁপ দেয় এবং হিয়াকে তুলে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে হিয়া মারা গিয়েছে। সিনচি প্রচন্ড কাঁদতে থাকে। স্কুলের সবাই তাদের ভুল বুঝতে পারে, কিন্তু এখন ভুল বুঝে আর লাভ কি? হতভাগা মেয়েটি আর এই পৃথিবীতে নেই। অন্যদিকে পুলিশ তদন্ত করে জানতে পারে যে স্বামী নামক মেয়েটি এই হত্যার পিছনে দায়ী। স্বামী তার সমস্ত দোষ স্বীকার করে। এর ফলে হিয়া তার অপবাদ থেকে চিরদিনের জন্য মুক্তি পায়। হিয়ার হতভাগা মা তার একমাত্র মেয়েকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে যায়। তিনি তার মেসেজ পার্লার বিক্রি করে দেন এবং সেই বাসাটিও ছেড়ে দেন। সিনচিও অন্য আরেকটি স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু হিয়াকে সে কোনোভাবেই ভুলতে পারে না। প্রতিদিনের মতো সে হিয়ার জানালায় ফুল রেখে আসে, জানে সেই ফুল কেউ ছুঁয়েও দেখবে না। তবুও হিয়ার সাথে কাটানোর সময়ের স্মৃতি তাকে চুপচাপ বসে থাকতে বাধ্য করে। কল্পনায় সে হিয়ার সাথে কথা বলে। হয়তো সিনচির এই কল্পনার জগতে হিয়া চিরকাল বেঁচে থাকবে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। আমাদের প্রত্যেকের জীবনে এমন সময় আসে যখন মনে হয় পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। তবে আসুন আমরা আমাদের জীবনের সমস্যাগুলোকে এক কোণে ফেলে রাখি। সমস্যাগুলো আমাদের জীবনে থাকবে, কিন্তু আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলি। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।